চলো আজকের সমরেশ মজুমদারের সাতকাহনের 19তম পর্ব শুরু করা যাক। তিনতলার বেলকনির একেবারে শেষ টেবিলটা খালি পেয়ে গিয়েছিল অসীম। সরু এক ফালি প্যাসেজের মতো জায়গায় পরপর টেবিল পাতায় যে ফ্যানটির দরকার হয়েছে তার অবস্থান ওই টেবিলের শেষে, ফলে ঝড়ের মতো হাওয়ায় দীপার চুল উড়িয়ে দিচ্ছিল বারে বার। নাজেহাল হয়ে সে বলল, আমি এদিকে মুখ করে বসবো। ওরা চেয়ার বদল করলো। টেবিলে টেবিলে ছেলে মেয়েদের কথা বলার শব্দ এক হয়ে সামুদ্রিক গর্জনের মতো শোনাচ্ছে। বাঁ দিকে তাকাতেই পুরো দোতলার মেঝে জুড়ে থাকা টেবিলগুলো এবং মানুষের মাথা দেখা যাচ্ছে। দীপা দেখলো অনেকেই চোখ তুলে তার দিকে তাকিয়ে আছে। খাবারের অর্ডার দিয়ে অসীম একটু ঝুঁকে এলো। এখন হাওয়ার ঝাপটা সরাসরি লাগছে তার মুখে। দীপার পেছন থেকে ওটা আসায় সে দু হাতে কানের পাশে চুল চেপে রইল। একটু অসুবিধা হলেও আরাম লাগছে এভাবে বসতে। অসীম জিজ্ঞাসা করলো, তারপর তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছিলে কেন? দেখাতে মানে? আমার বধূ কীরকম স্বভাবের, তার চেহারা কীরকম? সিরিয়াসলি অসীম, আমি তো সিরিয়াস হয়েই আছি, দেখিয়ে কী লাভ হবে বলো? অসীম সোজা হলো, কি ব্যাপার বলো তো? দ্য গ্লোরিয়ার মৃত্যু তোমাকে বদলে দিয়ে গেল নাকি? এবার তোমাকে বুঝতে পারছি না। তবে দেখো, এখন আমি বুঝতে পারছো না, বুঝতে চাই। দীপা চট করে সিদ্ধান্ত নিল। সে বলল, অসীম, তোমাকে আমার খুব ভালো বন্ধু বলে মনে হয়। তুমি কখনো মুখে বলনি সরাসরি তুমি আমাকে চাও। অসীম কোনো কথা না বলে মাথা দোলালো। সে চায় কিভাবে? আশ্চর্য, যেভাবে পুরুষ নারীকে চায়, স্ত্রী হিসাবে। কবে? আর বছর 3-4 অপেক্ষা করতে হবে আমাদের পড়াশোনা শেষ হওয়ার পর, যদি আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না হয়। বোকার মতো কথা বলো না। এদেশে বেকারের সংখ্যা যতই বাড়ুক, দুজনের একসঙ্গে ভেসে বেড়াবো না। তুমি কল্পনা করতে পারো আমি পড়াশোনা শেষ না খেয়ে মরেছি। দীপা হাসলো। বালাই ষাট, তা কি ভাবতে পারি? তোমার ব্যাপারটা কি বলো তো? অসীমের প্রশ্নের জবাব দেওয়ার আগেই বেয়ারা মোগলাই পরোটা নিয়ে এলো। নুন মরিচ ছড়িয়ে তার একটা ছোট টুকরা মুখে ফেলে দীপা জবাব দেয়, খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নি, তারপর বলছি। এই যে আমি তোমার সঙ্গে বসে খোলা রেস্টুরেন্টে মোগলাই পরোটা খাচ্ছি, তা চা বাগানে দূরের কথা, জলপাইগুড়ি শহরেও ভাবতে পারতাম না। তুমি যখন ওখানে নেই, ভাবার কি দরকার? দীপা জবাব দিল না, চুপচাপ খাওয়া শেষ করলো, জল খেলো, তারপর বলল, অসীম, তুমি জানো আমি আইএ এসে বসবো। বসলেই তো তুমি সুযোগ পাবে। তা কি স্থিরতা আছে? এখনো পর্যন্ত কটা মেয়ে আইএএস এর সুযোগ পেয়েছে? তুমি খবরের কাগজ পড়োনি? হ্যাঁ, একজন, নামটা ভুলে গিয়েছি, রমা মজুমদার। কিন্তু তুমি নিজে কি করে নিশ্চিত হলে যে পারবে? আমি আর হারতে রাজি নয়। আর মানে? আমি জীবনের শুরুতে ভাগ্যের কাছে বড় রকম হেরে গিয়েছিলাম অসীম। সেই হারের পর আমার মাস্টারমশাই এর কথাই একমাত্র আদর্শ। আমাকে ভাগ্যের বিরুদ্ধে লড়াই করে জিততে হবে, কখনো পিছনে ফিরে তাকাবো না। আমি তোমার কথা বুঝতে পারছি না। তোমাকে কিভাবে বলি? সহজভাবে, যেভাবে মানুষ কথা বলে। দীপা চোখ তুলে তাকালো। আমার মা মারা গিয়েছিলেন আমি জন্মানো মাত্র। মানুষ হয়েছি মাসি এবং মেসোমশাইয়ের কাছে, তাদেরই মা বাবা বলতাম। এতদিন আমার নিজের বাবাকে আমি কখনো চোখে দেখিনি। তুমি এর জন্য দুঃখিত? একদম নয়। তাহলে আমারও কিছু এসে যায় না। তাহলে দীপা কিছুক্ষণ অসীমের দিকে তাকালো। অসীম চোখ সরালো না। দীপা খুব নিচু গলায় জিজ্ঞাসা করলো, তোমাদের বাড়িতে কোনো বিধবা মহিলা আছেন? অসীম বুকে এলো।
একই কথা শুনতে পেলাম না, জোরে বলো। দীপা প্রশ্নটা আবার উচ্চারণ করলো। অসীম মাথা নাড়ালো। আছেন পিসিমা। তিনি কি মাছ, মাংস, ডিম খান? রঙিন শাড়ি পরেন? মাথা খারাপ? কার? মানে এদেশে বিধবা দেবী ওসব বললে তার পাগল হয়ে যাবে। তাই? আমি তোমার রহস্য বুঝতে পারছি না, এসব প্রশ্ন করছো কেন? তোমার পিসিমা যদি পাগল না হয়ে যান, দেখো ছেলেবেলা থেকে আমি তাকে ওইভাবে দেখতে অভ্যস্ত, অন্য কোনো ছবি আমি ভাবিনি। অসীম বলল। ভাবনি কেন? স্রেফ অভ্যাস। ধরো তিনি যদি ওইসব নিয়ম যা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল তা আর না মানেন, তুমি কি মানতে পারবে? পিসিমার ব্যাপারের সঙ্গে তুমি আমি কিভাবে জড়িত হচ্ছি? আমার প্রশ্নের জবাব দাও আগে। বলছি। অসীম চোখ বন্ধ করে হেসে ফেলল। সত্যি কথা হলো মানতে পারছি না। না বললে নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। আমার উল্টোটা ভাবতে স্বস্তি পাচ্ছি না। দীপা খুব খুশি হলো। অসীম এভাবে সত্যি কথা বললে সে আশা করেনি। সে ঠিক করে নিল অকপট হইয়া এক্ষেত্রে উচিত কাজ হবে। এই সময় কফি এলো। বেয়ারা ব্যবহৃত প্লেটগুলো তুলে নিয়ে গেল। কফির গরম কাপ টেনে নিয়ে দীপা বলল, চা বাগানের বাড়িতে আমরা কখনো কফি খাইনি। অসীম বলল, কফি বাগানের লোকেরা তো চা খেতে উৎসাহিত নয় হয়তো। দীপা হাসলো, একটি মাথা ঝাঁকালো, তারপর বলল, জানো অসীম, আমি যখন ছোট, সেই 11-12 বছর বয়সে যাদের আমি মা বাবা ঠাকুমা বলতাম, তারা আমার ভালোর জন্য খুব বড়লোকের একমাত্র ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল। খুব সহজ গলায় কথাগুলো উচ্চারণ করলো সে। অসীম কফিতে চুমুক দিতে গিয়ে যেন সেকা খেল। চট করে সোজা হয়ে বসল সে। তার দুই চোখ মুখে বিস্ময়ের ঠিকরে বেরোচ্ছে। কিছুক্ষণ কথা বলতে পারল না অসীম, যেন তার নিঃশ্বাসও বন্ধ হয়ে গিয়েছে। দীপা দেখল টেবিলে রাখা হাত কাঁপছে। সে আবার কথা শুরু করলো। বিয়ে হয়েছিল, চা বাগান থেকে আমার নিয়ে আসা হয় জলপাইগুড়ি শহরে। 2 দিন 1টা রাত কাটলো কাল রাত্রি আর নিয়মকানুন মেনে। ওই বয়সে আমার বোধ বুদ্ধির কথা নিশ্চয়ই অনুমান করছো। তারপর এলো ফুলশয্যা, যার সঙ্গে আমার বিয়ে দেওয়া হয়েছিল, তবে শরীরে অল্প বয়সেই মৃত্যু বাসা বেঁধেছিল। তাকে দিয়ে কোনো মতে একটি সন্তান উৎপন্ন করতে পারলেই বংশ রক্ষা হয়, এমন চিন্তা ছিল। হঠাৎ কানে হাত দিয়ে চাপা গলায় চিৎকার করে উঠল অসীম, আর আমার শুনতে ভালো লাগছে না, প্লিজ। না, শুনতে তোমাকেই হবেই। দীপা হঠাৎ গম্ভীর হয়ে গেল। একটা বিভৎস রাতের স্মৃতি আমাকে যেন রেখে ছেলেটিকে সকালবেলা হাসপাতালে গেল। না, তার শরীরে এমন শক্তি ছিল না যা দিয়ে সে তার বাবার ইচ্ছে পূরণ করে। এখনও চোখ বন্ধ করলে একটি ক্লান্ত পুরুষের গোয়ানি শুনতে পাই। সমস্ত শরীর ঘিন ঘিন করে ওঠে। আমি কুমারী অবস্থায় পালিয়ে এসেছিলাম চা বাগানে, আর আমার স্বামী মারা গিয়েছিল সেই দিনেই হাসপাতালে। আমি বিধবা গুলাম বিয়ের 72 ঘন্টা কাটাতেই। প্রথম দিকে বিধবা যা যা করণীয় তা আমাকে করতে বাধ্য করা হয়েছিল। সে এক ভয়ঙ্কর জীবন। কারা বাধ্য করেছিল? আমার হিতকাঙ্ক্ষীরা। দীপা হাসল। মজার কথা হলো, শ্বশুরবাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলাম আমি, কিন্তু এই সমাজ আমাকে বিধবা বলে যাবে আমৃত্যু। শ্বশুরবাড়ি কেউ আর বেঁচে নেই, আমার কারো কাছে কোনো দায় নেই। এই অবধি বলে থেমে গেল আচমকা দীপা। থামলে যে? দায় নেই কথাটা সত্যি নব্য অসীম। অত্যন্ত একজন মহিলার কাছে আমি দায়গ্রস্ত, যাকে আমি ঠাকুমা বলি, যার পাশে শুয়ে শৈশব, বাল্যকাল এবং কৈশোর কাটিয়েছি। অসীম কি বললে প্রথম বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত সে বলতে পারল, দীপাবলি, তুমি চমৎকার একটা গল্প শোনালে। গল্প? হতভম্ব দীপা। নয়তো কি? তোমার মতো স্মার্ট পরিষ্কার মনের মেয়ের জীবনে এমন ঘটনা ঘটতেই পারে না। যদি ঘটতো তাহলে তুমি এখানে পৌঁছাতেই পারতে না।
আসল কথা হলো এসব বলে তুমি আমার পরীক্ষা করছো, তাই তো? দীপা অপলক তাকালো। যদি করি তাহলে যেন যেন আমি বিশ্বাস করছি না। দীপা বলল, অসীম, কাউন্টারে গিয়ে এসবের বিল দেওয়া যায় না? অবাক হলো অসীম। কেন যাবে না? কিন্তু এ কথা বলছি কেন? আমি উঠবো, আমার শরীর ভালো লাগছে না। কি হলো তোমার? বললাম তো শরীর ভালো লাগছে না। হঠাৎই? আমি কি কিছু খারাপ বললাম? না, তুমি যা স্বাভাবিক তাই বলেছ। চলো। দীপা উঠে দাঁড়ালো। সে কফি স্পর্শ করেনি। অসীম আর একবার বাধা দেওয়ার চেষ্টা করে হাল ছাড়ল। প্যাসেজ পেরিয়ে দীপা সোজা চলে গেল কাউন্টারে। তার পিছনে জোরে পা ফেলে অসীম বলল, তুমি দিচ্ছ কেন প্লিজ? দীপা মাথা নাড়ালো। না, আজ আমাকে দিতে দাও। দাম মিটিয়ে সিঁড়ি ভেঙে নামার সময় অসীমের দিকে তাকিয়ে দীপা বলল, জানো, আমি একটা বিরাট ঋণের বোঝা বয়ে চলেছি। এখন পর্যন্ত যা খরচ করছি তা ওই ঋণ থেকেই নেওয়া। এসব আমাকে শোধ করতে হবে। কিসের ঋণ? তুমি কার কাছ থেকে টাকা ধার করেছো? টাকা তো বটেই, আরও অনেক অনেক ঋণ। কি হেয়ালি করছো বলো তো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। জবাব না দিয়ে নিচে নেমে এলো দীপা। তারপর ঘুরে দাঁড়ালো। অসীম, এবার আমি যাই। বন্ধু হিসেবে তুমি খুব ভালো, খুব। বেশ, চলে যেতে চাইলে তুমি যাবে, কিন্তু আমার ভুলটা বলে যাও। তোমার কোনো ভুল নেই। না, তুমি আমার একটা গল্প বললে। আমি জানি নিজেকে তুমি অনেক বেশি মূল্যবান বলে মনে করো। আইএএস দেবে, জীবনে অনেক সিঁড়ি ভেঙে উপরে উঠবে। আমার মতো একটি সাধারণ ছেলেকে ভালোবাসা আটকে থাকতে তুমি চাও না। কিন্তু এই ভাবনাটা মুখ ফুটে বলোনি কেন? এতদিন কেন আমাকে এড়িয়ে যাওয়ার জন্য একটা মিথ্যে গল্প সাজাতে হলো? অসীমের গলার স্বর এতটা উঁচুতে উঠেছিল সে যে পাশ দিয়ে যাওয়া কয়েকজন দাঁড়িয়ে পড়ল। দীপা কী করবে বুঝতে পারছিল না। অসীমকে খুব ক্ষিপ্ত দেখাচ্ছে। যে কেউ বুঝবে খুব গোলমাল হয়েছে। সে শুধু বলতে পারল, তুমি ভালোভাবে কথা বলো অসীম। আমি কোনো গল্প শোনাইনি। আমি তোমাকে বিশ্বাস করি না। হঠাৎ খামোখায় তোমাকে বলতে যাব কেন? আচ্ছা, তুমি আমার সঙ্গে হোস্টেলে চলো, প্রমাণ পেয়ে যাবে সেখানে। কিসের প্রমাণ? অসীম নড়ছিল না। দীপা দেখলো ভিড় বাড়ছে। এখানে দাঁড়িয়ে থাকা আর উচিত হবে না। সে কথা না বলে হাঁটতে শুরু করলো। এই সময় পেছন থেকে হাসি ভেসে এলো। যারা কৌতূহলী ছিল তারা হাসছে এখন। রাগ, অপমান, আচমকা অসহায় করে তুলল দীপাকে। ট্রামে ওঠার কথা খেয়ালে এলো না, এবং তখন অসীম ওর পাশে চলে এলো। এভাবে চলে যাচ্ছ যে? তুমি আমাকে ছেড়ে দাও অসীম, প্লিজ লিভ মি। আমি একা থাকতে চাই। কেন? তুমি হাসিগুলো শোনোনি? এভাবে আমাকে অপমান না করলেই নাই বা করলে? অদ্ভুত, আমি তোমাকে অপমান করলাম? অসীমের গলা ভাঙল। তুমি আমাকে এড়িয়ে যেতে চাইছো না? এখন চাইছি, কারণ আমি বিধবা। এটা তুমি মানতে পারছো না। অসীম খুব অসহায় হয়ে পড়ল। দীপার চেহারায় বিবাহিত মেয়ের কোনো চিহ্ন নেই। বিবাহিতা মেয়েদের শরীরে যে পরিবর্তন আসে তা নিয়ে বন্ধুবান্ধবরা নানা গল্প করে থাকে। কলেজে যে কোনো বিবাহিত মেয়ের সঙ্গে কুমারী মেয়ের প্রভেদ সাদা চোখে বোঝা যায়। সে বলল, হ্যাঁ, আমি মানতে পারছি না। তোমার আচরণ, কথাবার্তায় সেটা কখনো বোঝা যায়নি বলেই আচমকা শুনে মানা যে কোনো মানুষের পক্ষেই অসম্ভব। বা আমি তোমাকে বানিয়ে গল্প বলবো? অসীম জবাব দিল না। ওরা হাঁটছিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর অসীম জিজ্ঞাসা করলো, হোস্টেলে গেলে তুমি আমাকে কি দেখাবে? হোস্টেলে খাতা। আমার বাবার উপাধি মুখার্জি দেখতে পাবে। সেটা অসম্ভব নয়। তিনি তোমার নিজের বাবা ছিলেন না। হকচকিয়ে গেল দীপা। কখনো ব্যাপারটা তার মাথায় আসেনি। অসীম হাসল। তুমি বরং অন্য কোনো জোরদার কিছু প্রমাণ হিসাবে দাও যা আমি বিশ্বাস করতে পারবো। ধরো বিয়ের কার্ড, ওই সময় তোলা ছবি টবি। দীপা মাথা নাড়ল। যে ব্যাপারটা ভুলে যেতে চেয়েছে, প্রাণপণে তার স্মৃতির সঙ্গে নিয়ে বেড়াবো এমন ভাবছো কী করে? আর এরপর বিশ্বাস করো অসীম, প্রমাণ দিয়ে সম্পর্কে জিইয়ে রাখার কোনো ইচ্ছে আমার নেই। দেখা হলে কথা বলবো, বন্ধু না হোক পরিচিতের সঙ্গে।
কত লোকে কথা বলে, চলি। দীপা পা চালালো। ওর কেবলই মনে হচ্ছিল অসীম তার পেছনে আসছে। দূরত্ব বাড়াবার জন্য সে জোরে পা চালালো। সে কোনোভাবে অসীমকে দোষী করতে পারছে না। একটা ভালো লাগা তৈরি হয়েছিল। অসীম সেটাকে ইতিমধ্যে ভালোবাসে নিয়ে গিয়েছিল। প্রায় নিঃশব্দে সে ব্যাপারটাকে মেনে নিতে বলেছিল। ওরা কখনো মুখ ফুটে উচ্চারণ করেনি ভালোবাসি, কিন্তু সেটা ব্যবহার অপ্রকট তো ছিল না। এই অবস্থায় অসীমের ধারণা তো খুব স্বাভাবিকভাবে তৈরি হতে পারে। সে আর 5টা মেয়ের মতো স্বাভাবিক, অবিবাহিতা। কিন্তু এই ভালো হলো। বিদ্যাসাগর মশাইয়ের কথা ছেড়ে দেওয়া যাক। স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর চাননি তার পরপারের পরিবারে বিধবা বউয়ের পুনর্বিবাহ হোক। সেই মানসিকতা আজও অসীম এবং অসীমদের মতো প্রগতিবানরা যদি বয়ে বেড়ায় তাহলে কিছু করার নেই। গত 80 বছরে করে কে কোথায় বিধবা বিবাহ করেছিল বলে আজ দেশে সেটাই স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়াবে এমন আশা করা বোকামি। বরং একটা গভীর খাদের একদম কিনারা থেকে সে ফিরে আসতে পারল বলে অসীমকে ধন্যবাদ দেবে সে। নিজের সঙ্গে এই সব কথা বলতে বলতে সে হেদুয়ায় চলে এলো। এখন বিছানায় টানছে তাকে। নিজের বিছানায় উপর হয়ে অনেকক্ষণ শুয়ে থাকতে পারলে আর কিছু চায় না সে। না, সে পেছন ফিরে তাকাবে না, কিছুতেই না। হোস্টেলের গেটের কাছে পৌঁছে সে থমকে দাঁড়ালো। উল্টো ফুটপথ থেকে কেউ তাকে চেঁচিয়ে ডাকছে। দীপা অনেক কষ্টে মুখ ফেরালো। তার কষ্ট হচ্ছে কেন? কেন শরীর এমন ভারী হয়ে যাচ্ছে? এই চিন্তায় ফেরার অবকাশ পেল না। না দেখতে পেল সুভাষচন্দ্র তাকে হাত উঁচিয়ে দাঁড়াতে বলছেন। সুভাষচন্দ্র ওখানে দাঁড়িয়ে কেন? ওর পাশে একজন মাঝবয়সী মহিলা। ইদানিং খোঁজ খবর করা সুভাষচন্দ্র একদম ছেড়ে দিয়েছেন। ট্রাম বাস থেকে রাস্তা পেরিয়ে সামনে এসে দাঁড়ালেন তিনি। অনেকক্ষণ এসছি। কোথায় গিয়েছিলি? শুনলাম কে খুন হয়েছে বলে নাকি আজ কলেজ বন্ধ ছিল। হ্যাঁ, একটু দরকারে বেরিয়েছিলাম। হুটহাট কলকাতা শহরে বেরোনো ঠিক নয়, লোকে বাঙালি ভাববে। বাঙাল? হ্যাঁ, পাকিস্তান থেকে আসা রিফিউজি। এদেশে মেয়েরা অমন হুটহাট করে বের হয় না। প্রচণ্ড রাগ হয়ে গেল দীপার। কিন্তু সে কিছু বলার আগেই সুভাষচন্দ্র গলা নামিয়ে নিচু স্বরে বললেন, তোর হোস্টেলের গেট পেরিয়ে ভেতরে ঢুকে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল। পুলিশে ঠিক করছে। দারোয়ান বলল যে মেয়েটা খুন হয়েছে সে নাকি তোর ঘরেই থাকতো। দেখিস পুলিশে ছুলে 36 ঘা। ভাবনাটা এক লহমায় ঘুরে গেল। পুলিশ হোস্টেলে এসছে তদন্ত করতে, কিন্তু বাইরের কোনো গাড়ি দেখতে পাচ্ছে না তো। ওরা নিশ্চয় জেরা করবে তাকে। করলে ক্ষতি কি? গ্লোরিয়ার সম্পর্কে সে যা জানে বলে দেবে। সুভাষচন্দ্র বললেন, তোর সঙ্গে খুব জরুরি কিছু কথা ছিল। কোথায় বসে বলা যায় বলতো? গেস্ট রুমে আসুন। ধুর, পুলিশের সামনে কথা বলবো কি করে? বলতে বলতে সুভাষচন্দ্র মুখ তুলেন, কিছু চাই ভাই? অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো দেখছি। দীপা মুখ ফেরাতেই অসীমকে দেখতে পেল। অসীম সেখানে দাঁড়িয়েই হাসলো। হ্যাঁ, দীপাবলির সঙ্গে একটু কথা আছে। সুভাষচন্দ্র দীপাকে জিজ্ঞাসা করলেন, চিনিস নাকি? হ্যাঁ, কলেজে পড়ে। নে, কি কথা বলবে বলে সেরে নে, তারপর আমরা বলবো। দীপা কিছু বলার আগে অসীম মাথা নাড়ালো। না না, আমার সময় লাগবে, আপনারা বরং শেষ করে নিন। সুভাষচন্দ্র গম্ভীর হয়ে গেলেন। দিস ইজ নট গুড। রাস্তায় দাঁড়িয়ে কথা বলা তোর বাবাও মানে অমরনাথ মুখার্জিও পছন্দ করতো না। দীপা ঘুরে দাঁড়ালো। অসীম, আর কি কোনো জরুরি কথা থাকতে পারে? অসীম নির্দ্বিধায় বলল, মাথা নাড়ালো। হ্যাঁ। দীপা কি করবে বুঝে উঠল না। সেই সময় দারোয়ান গেট থেকে বেরিয়ে এলো। দীপাকে দেখতে পেয়ে সে তড়বড় করে বলে উঠল, আরে দিদি, পুলিশ আপনাকে খুঁজতে ছিল। দীপা সুভাষচন্দ্রকে বলল, তোমরা গেস্ট রুমে এসে বসো, আমি আসছি। সে সোজা গেট পেরিয়ে ঢুকে পড়ল। ঠিক করা পুলিশ নজরে এলো না। সুপারের ঘরে দুজন পুলিশ অফিসার বসে আছেন। তাকে দেখতে পেয়ে সুপার বললেন, এই যে তুমি এসে গিয়েছো। ওরা তোমার সঙ্গে কিছু কথা বলতে চান।
এর নাম দীপাবলি বন্দ্যোপাধ্যায়। দীপা তৃতীয় চেয়ারটিতে বসতে একজন অফিসার জিজ্ঞাসা করলো, আপনি আর গ্লোরিয়া একই ঘরে থাকতেন? হ্যাঁ। দীপা মাথা নাড়ল। ও কেন বর্ধমানে গিয়েছিল জানেন? না। আমি জানতাম ও শান্তিনিকেতনে গিয়েছে। হ্যাঁ। মেয়ে হিসাবে ও কেমন ছিল? ভালো। কী রকম ভালো? বাঙালিদের মতো স্বভাব ছিল না নিশ্চয়? বাঙালিদের স্বভাব বলতে আপনি কি বোঝাতে চাইছেন? প্রশ্নটা শোনা মাত্র দুই অফিসার নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করে নিলেন। এবার তৃতীয় জন প্রশ্ন করলেন, গ্লোরিয়াকে কেন খুন করা হলো? এ ব্যাপারে কোনো সূত্র দিতে পারেন? আমি জানি না। ও মদ সিগারেট খেত? পুরুষ বন্ধুদের সঙ্গে ঘুরতো? মদ খেত না, সিগারেট খেতে দেখেছি। ওর দেশের কিছু ছেলের সঙ্গে নিশ্চয়ই ওর বন্ধুত্ব ছিল। তাদের কারোর সঙ্গে ওর সম্পর্ক কিছুদিন আগে ভেঙে গিয়েছিল। কী রকম সম্পর্ক? মনে হয় গ্লোরিয়া তাকে ভালোবাসত। কী নাম তার? আমি জানি না। কেন? ও আমাকে বলেনি, আর কারো ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করতে চায় না। হ্যাঁ। মেয়ে হিসাবে সে কেমন ছিল? ভালো। প্রথম ভাষা এবং অভ্যাসগুলো আলাদা বলে কিছুটা অসুবিধা হতো আমার, কিন্তু পরে মনে হয়েছে ও খুব সোজা ধরনের মেয়ে। কোনো দুষ্টু চক্রের সঙ্গে তার সংযোগ ছিল বলে মনে হয় না। না, থাকলেও আমি জানি না। গ্লোরিয়াকে আপনি এখানে এসে প্রথম দেখেন? হ্যাঁ। আমি জলপাইগুড়ির মেয়ে, আর ও জাম্বিয়ার মেয়ে। ঠিক আছে, যদি প্রয়োজন হয় আপনাকে আবার বিরক্ত করব। এবার যেতে পারেন। মাথা নেড়ে ঘর থেকে বেরিয়েই দাঁড়িয়ে পড়ল দীপা। একজন অফিসার বলছেন, খুব শক্ত মেয়ে তো, এই বয়সে এমন উত্তর আশা করা যায় না। সুপার বললেন, হ্যাঁ, মেয়েটি একটু অন্যরকম। অন্যরকম মানে? অফিসারের গলায় কৌতূহল। খুব সিরিয়াস টাইপের। কোনো মেয়ে থাকে ওই ধরনের। দীপা আর দাঁড়ালো না। গেস্ট রুমে এসে দেখলো সুভাষচন্দ্র আর সেই মহিলা পাশাপাশি বসে আছেন। সে পৌঁছানো মাত্র সুভাষচন্দ্র বললেন, খুব বদ ছোকরা। কমিউনিস্ট নাকি? কার কথা বলছেন? আরে, যে তোর সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছিল। কথা শুনে তো মনে হয় না ও দেশের। মুখে মুখে তর্ক করছিল। খুব বিরক্ত দেখাচ্ছিল তাকে। কোথায় গেল অসীম? ওর নাম অসীম? ঘুরে আসতে বলেছি। এখানে হুটহাট ছেলেরা চলে এলে দেখা করতে দেয়। মেয়েদের হোস্টেলের নিয়মকানুন নেই। এখন ভিজিটিং আওয়ার্স চলছে। কী ব্যাপার বলুন? দীপা বসলো। মুহূর্তে পাল্টে গেলে সুভাষচন্দ্র। তুই তো আর এই বুড়ো মামার খোঁজ খবর নিস না। মাসের 20 দিনেই অসুস্থ থাকি। হাই ব্লাড প্রেশার, তার উপর আমাশা লেগে আছে। অমরনাথ মুখার্জির চলে যাওয়ার সময় বিছানায় পড়েছিলাম। খুব বড় ধাক্কা পেয়েছিলাম খবরটা শুনে। তোর সঙ্গে যে এসে দেখা করব এমন মনে জোর ছিল না। কি অকালেই না চলে গেল লোকটা। দীপা জবাব দিল না। সে মহিলাকে দেখল। রোগা ছোটোখাটো চেহারা। এক দৃষ্টিতে তিনি দীপাকে দেখে যাচ্ছেন। সুভাষচন্দ্র মাথা নাড়লেন শোকার্ত ভঙ্গিতে। তবে অঞ্জলির সঙ্গে আমার যোগাযোগ আছে। চিঠিপত্র দেয়। এখনও ওদের কোয়ার্টার ছাড়তে হয়নি, তবে ঘরবাড়ি তুলে ফেলেছে। কারোর জন্য তো কিছু আটকে থাকে না। এই পৃথিবীতে মাঝখানে থেকে তুই একদম একা হয়ে গেলি। তোরা দুজনেই ঠিক। আমি আর কাকে সমর্থন করব? আপনি বলেছিলেন খুব জরুরি কথা আছে। হ্যাঁ, সেই জন্য তো এলাম। কিন্তু এই পুলিশের ঝামেলা চুকেছে? হ্যাঁ। বাহ, চিন্তা হচ্ছিল খুব। এক ঘরে ছিলি, মেম সাহেব, তার ওপর নিগ্রো। স্বাভাবিক চরিত্র তো এদের খুব একটা ভালো হয় বলে শুনিনি। মামা, আমার শরীর ভালো নয়। আপনি কি বলতে এসেছেন বলুন। সুভাষচন্দ্র মহিলার দিকে তাকালেন। মহিলা বললেন, হ্যাঁ, ওকে অনেকক্ষণ আটকে রেখেছি আমরা। তারপর দীপার দিকে তাকালেন। তোমার নাম খুব মিষ্টি। আমি কিন্তু আপনাকে চিনতে পারছি না। মামা এখনও পরিচয় করিয়ে দেননি। কিছুটা বিস্ময় নিয়ে বলল দীপা। সুভাষচন্দ্র একটু আড়ষ্ট হলেন। মানে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পায়নি এখনও। ইনি হচ্ছেন তোমার মা। একে প্রণাম করো। হকচকিয়ে গেল দীপা। বিস্ময়ে সে কথা বলতে পারল না। সুভাষচন্দ্র মাথা নাড়ালেন। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছ, কিন্তু এটাই সত্যি। অঞ্জলি তোমার সম্পর্কে মাসি হয়, তাকে তুমি মা বলতে। আসলে তোমার গর্ভধারিণী গত হওয়ার পর তোমার জন্মদাতা বিভাগ হয়ে যান। পরে যখন সংসারী হন তখন একেই বিয়ে করেন। তার মানে ইনি যেহেতু তোমার জন্মদাতা স্ত্রী, তাই একেই মা বলে ডাকা উচিত। নাও প্রণাম করো।
দীপা চুপ করে আছে দেখে মহিলা বললেন, তুমি নিশ্চয়ই খুব অবাক হচ্ছ। অবাক হওয়ার কথাই, হঠাৎ এভাবে কেন তোমার কাছে এলাম তা ভাবা খুবই স্বাভাবিক। দীপা কোনো কথা বলল না। হঠাৎ মনে হলো তার মাথা আর নিতে পারছে না, কেমন যেন টলমলটা লাগছে নিজেকে। 50 বছর পর সন্ন্যাসী হয়ে ফিরে আসা ঠাকুরদার গল্পটিকে ঠাকুমা বলেছিলেন ভুতুড়ে। এক সময় তো কিছুতেই স্বীকার করতে পারেনি। সে পরে যাকেই ওই গল্প শুনিয়েছে সেও মাথা নেড়েছে। ইম্পসিবল, ভূত কিংবা ভণ্ড ছাড়া এমন হতে পারে না। অথচ জীবন অদ্ভুত। এই মহিলাকে নিয়ে এসে মামা বলছেন প্রণাম করতে, কারণ ইনি তার সৎ মা। সুভাষচন্দ্র বললেন, তোর বাবার খুব ইচ্ছে ছিল এখানে আসে, কিন্তু কথা শেষ করলেন না। তিনি অপরাধের ভঙ্গি নিয়ে তাকালেন। কিন্তু কি? খুব নিচু গলায় জানতে চাইল দীপা। তুই কিভাবে নিবি তা বুঝতে পারছিল না। আসলে আমার কাছেই শুনেছে যে আর 5টা সাধারণ মেয়ের সঙ্গে তোর কোনো মিল নেই, সুভাষচন্দ্র বোঝাতে চাইলেন। কিন্তু মহিলা মাথা নাড়ালেন। আহা, সত্যি কথাটা বলুন ওকে। শুনেছি তুমি জন্মাবার পরই দিদি মারা যান। তোমার মাসির দায়িত্ব নেওয়াতে তোমার বাবা মুক্ত করে ফেলেন নিজেকে। আজ তার অনুশোচনা হতেই পারে, কিন্তু যে মানুষটা বাবা হয়ে তোমার জন্য কোনো কর্তব্য কখনো করেনি, সে কোন মুখ দিয়ে একদম প্রথমে এসে দাঁড়ায় সামনে? তাই আপনি এসছেন? দীপার গলার স্বর পাল্টাচ্ছিল না। সে আমার সঙ্গে তো তোমার কোনো শত্রুতা নেই। তুমি আমাকে দেখোনি, আমিও না। ভালোই। আপনারা কলকাতায় থাকেন? হ্যাঁ গো, পাকপাড়ায় ইন্দ্রবিশ্বাস রোডে। এখান থেকে বেশি দূর নয়। আমার কথা আপনারা কিভাবে জানলেন? এবার সুভাষচন্দ্র জবাব দিলেন, আমিই বলেছি ওদের কথা। আপনি জানতেন? না না, জানলে তোমাদের নিশ্চয়ই জানতাম। হঠাৎই যোগাযোগ হয়ে গেল। পাকপাড়ায় তোমার মামিমার সেজ পিসি থাকেন। তার ছেলের বিয়ে দেবেন বলে স্থির করেছিলেন। এক ঘটক সম্বন্ধ নিয়ে এলো। মেয়ে স্কুল ফাইনাল পাস করেছে, পাকপাড়াতেই বাড়ি। আমি এসবের কিছু জানতাম না। মেয়ে দেখা হয়েছে, এখন দেনা পাওনা নিয়ে কথা হচ্ছে। ছেলে ব্যাংকে চাকরি করে তো। সেই সময় তোমার মামিমা সেজ পিসি একদিন ছুটতে ছুটতে এসে খবর দিলেন, মেয়েটি ভদ্রলোকের দ্বিতীয় পক্ষের প্রথম পক্ষের বিয়ে হয়েছিল নাকি মালবাজারে। আমরা মালবাজারে এককালে থাকতাম, তা তিনি জানতেন। কৌতূহল হলো, গেলাম আলাপ করতে। ব্যাস, দেখি তোমার বাবাই মেয়ের বাবা। হাসলেন সুভাষচন্দ্র। তারপর আর কি? অনেক মান অভিমানের কথা হলো। বুঝলাম, স্রেফ লজ্জায় তোমার খোঁজ খবর করার ইচ্ছে থাকা সত্ত্বেও ওর পক্ষে করা হয়ে ওঠেনি। আমার কাছে তোমার খবর পেয়ে ব্যস্ত হয়ে পড়লেন, তখনই দেখা করতে আসবেন। আমি তাকে কোনো মতে শান্ত করলাম, তোমার কথা সব বললাম। খুব কষ্ট পেলেন, তারপর থেকেই বলতে আরম্ভ করেছেন, সে কি আমার মুখ আর দর্শন করবে? আমার বড় মেয়ে যে নেই বলে বিভাগী হয়েছিলাম, তার রক্ত ওর শরীরে। ও কি আমাকে কখনো বাবা বলে ডাকবে? খুব নরম মনের মানুষ হে। এবার ভদ্রমহিলা বললেন, আমি জানি তোমার অভিমান হওয়া খুব স্বাভাবিক, তবে দিদিকে উনি এত ভালোবাসতেন যে ওর মৃত্যু সহ্য করতে পারেননি। কিন্তু যতই হোক, বাবা সবসময় বাবা। আমি কথা দিয়ে এসছি, আজ তোমাকে ওর কাছে নিয়ে যাব। দীপা হাত ধরলেন। মহিলা বেশ আবেগ নিয়ে। ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিল দীপা। আজ তো সম্ভব নয়, আমার শরীর খুব খারাপ। শরীর খারাপ? কি হয়েছে? সুভাষচন্দ্র জানতে চাইলেন। খুব দুর্বল লাগছে। উঠে দাঁড়ালো দীপা। তা তো হবেই, এত পড়ার চাপ, তার উপর পুলিশের ঝামেলা। মহিলা মাথা নাড়ালেন। তাহলে আজ থাক, কাল কিংবা পরশু। মুশকিল হলো, তার বেশি দেরি করলে ওকে আটকে রাখা যাবে না। এখানে এসে উনি যদি কান্নাকাটি করেন, তাহলে 5 জনে কি বলবে বলো তো? তাছাড়া তোমার বোনরাও তো আলাপ করতে উৎসুক। দীপাও জবাব দিল না। মহিলা সুভাষচন্দ্রকে বললেন, চলুন, ওকে একটু বিশ্রাম নিতে দিন। দেখে মনে হচ্ছে সারাদিন ওর ওপর অনেক ধকল গিয়েছে। সুভাষচন্দ্র উঠলেন। ঠিক আছে, কাল আমি বিকেল 5টায় এসে তোকে নিয়ে যাব। শরীরের ওপর যত্ন নিস। অমরনাথ মুখার্জিকে নিয়ে
নেই বলে ভাবিস না, তোর সঙ্গে কেউ নেই, আমরা তো আছি। বাইরে পা বাড়ালেন তিনি। দীপা চুপচাপ দাঁড়িয়ে ওদের চলে যেতে দেখলো। গেট পেরোবার আগে মহিলা মুখ ফিরিয়ে একবার মিষ্টি করে হেসে যাই বললেন। দীপা নড়ল না, সে কিছুই বুঝতে পারছিল না। সুভাষচন্দ্র যেন বেশ কিছুটা বদলে গিয়েছেন। এখন তার কথাবার্তায় মধ্যে খুব চেনা একটা লোকের আদলে আসছে। লোকটাকে তা সে মনে করতে পারছে না, কিন্তু আজ সুভাষচন্দ্রকে কিছুতেই ভালো লাগছিল না তার। যে ভদ্রমহিলা তাকে জন্ম দিয়েই দেহ রেখেছেন, তার সঙ্গে সুভাষচন্দ্রের যে সম্পর্ক ছিল, অঞ্জলির সঙ্গেও একই সম্পর্ক। মনে পড়ছে অমরনাথের চিকিৎসার জন্য কলকাতায় আসার প্রস্তাব দিয়ে অঞ্জলি যখন চিঠি দিয়েছিল, তখন সুভাষচন্দ্র জানিয়েছিল 7 দিনের জন্য কোনো অসুবিধা নেই। খুব খারাপ লেগেছিল তখন। পরে কলকাতায় এলে তিনি অনেক করেছেন। আবার অমরনাথে অসুস্থতা, আর্থিক দুর্গতি আরম্ভ হওয়ার পর থেকে তিনি যেন নিজেকে সরিয়ে নিয়েছেন। সেই একই মানুষ আবার মৃত্যু বোনের পালিয়ে যাওয়া স্বামীর সঙ্গে এতদিন পর সম্পর্ক তৈরি করার জন্য ব্যস্ত হয়ে উঠলে অবাক হতেই হয়। দীপা চোখ বন্ধ করলো। অসম্ভব। বাবা বলে কাউকে চিন্তা করলেই অমরনাথের মুখ মনে আসছে। যিনি তাকে জন্ম দিয়েছেন তার সম্পর্কে কিছুদিন ধরে একটা কৌতূহল তৈরি হয়েছিল বটে, কিন্তু তাকে অমরনাথের জায়গায় বসানো বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। আর কাউকে সে কখনো বাবা বলতে পারবে না। কিন্তু এই মহিলার সম্পর্কে যিনি তার সৎ মা ব্যবহার করলেন বেশ ভালো। একেই হয়তো বুদ্ধিমতীর ব্যবহার বলে। হোস্টেলের ভিতরে পা বাড়াতে গিয়ে গেটের দিকে নজরে এলো। অসীম বলে গেছে কিছু বাদে ঘুরে আসবে। এর মধ্যে অনেকটা সময় গিয়েছে, কিন্তু ও আসেনি। সুভাষচন্দ্র ওকে পছন্দ করেননি। সে সামনে থাকতেই যে ধরনের ব্যবহার করেছিলেন, তাতেই বোঝা যাচ্ছে পরে ভালো কিছু করতে পারবে না। অসীম যদি সেই কারণে অপমানিত বোধ করে, তাহলে এই মুহূর্তে তার কিছু করার নেই। মানুষের যদি জরুরি কিছু কথা বলার থাকে, তাহলে সে একটা সময় বলবে। আজ তাকে বিকল্প জায়গাতে থাকতেই হবে। দীপা পা বাড়ালো। হোস্টেলের ভেতরে আজ ছোট ছোট জটলা। মেয়েরা হয়তো ঘুরে ফিরে গ্লোরিয়ার কথাই আলোচনা করছে। কেউ কেউ দীপাকে দেখতে পেয়ে ডাকলো, দীপা। হাত নাড়লো, মুখে বললে শরীর খারাপ। নিজের বিছানা নয়, পুলিশ তালা খুলে না দিলে নিজের ঘরে যাওয়া ও যাবে না। তো বিছানা তো শুয়ে মনে হলো শরীর এতক্ষণ এই আরাম চাইছিল। চোখ বন্ধ করে কিছু মনে করতে চাইলেই সে হতভম্ব। কিছুই মনে করতে পারছে না। মাথার ভেতরটা যেন একদম ফাঁকা। কোনো কিছু ভেবে সামনে নিয়ে আসার শক্তি আর এক ফোঁটাও নেই। এই অবস্থায় মনে হলো কেউ বা কারা ঘরে ঢুকছে। চোখ খোলার প্রয়োজন মনে করল না দীপা। পারফিউম গন্ধটা নাকে এলো এবং সেই সঙ্গে লুসাকার গলা। সি ইজ স্লিপিং। চোখ খুলল দীপা। লুসাকা আর সেই খটমটে নামের মেয়েটি। অদ্ভুত করুণ ভঙ্গিতে তাকিয়ে আছে ওরা। সে উঠে বসলো। ইয়েস। লুসাকা ধাপ করে বিছানায় বসে পড়ল। প্লিজ হেল্প আস। কি হয়েছে? কথা বলতে একটুও ইচ্ছে করছিল না দীপার। এই সময় দরজায় শব্দ এলো। দীপা বলল, কে? দরওয়ান সামনে এলো। অসীম নামে একজন আপনার সঙ্গে দেখা করতে চাইছে। দীপা মাথা নাড়ালো। বলে দাও আমার শরীর খারাপ, আমি শুয়ে আছি। দরওয়ান চলে যেতে চেষ্টা করলে সে লুসাকার দিকে তাকালো। লুসাকা বদলে খটোমটো জবাব দিল, সবাই আমাদের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। এভরিবডি। আমি কি সাহায্য করতে পারি? তুমি আমাদের সাজেস্ট করো। ওই ছেলেটার কথা পুলিশকে বলবো কি না? ওরা আমাদেরকে অনেক জেরা করেছে, কিন্তু ছেলেটার কথা আমরা ভয়ে বলিনি। এখন সবাই যখন আমাদের সন্দেহ করছে, তখন ওর কথা বলে দিতে চাইছি আমরা, কিন্তু খুব ভয় করছে। ভয় কিসের? সে লোকাল বয়, আমাদের ক্ষতি করতে পারে। আমাদের কাছে কোনো প্রমাণ নেই। পুলিশ যদি ওকে কিছু না করে, তাহলে আমরাই বিপদে পড়তে পারি। কোন ছেলে? কার কথা বলছো? তুমি জানো না? গ্লোরিয়া তোমাকে কিছু বলেনি? আমি মনে করতে পারছি না দীপার। সত্যি মনে পড়ছিল না। গ্লোরিয়া এমন কোনো স্থানীয় ছেলের গল্প তার কাছে করেনি যাকে এতটা জড়ানো যায়। সে জিজ্ঞাসা করলো, কি নাম ওর? বিমল সেন। খটমটে বলল।
হি ইজ 1 year সিনিয়র। বিমল সেন? দীপা আবছা মনে করতে পারল একটি ছেলেকে। গাড়ি চালিয়ে কলেজে আসে মাঝে মাঝে, ভালো স্বাস্থ্য। স্কটিশে বড়লোকের কিছু ছেলে আসে সময় কাটাতে, তাদের একজন বলে মনে হয়েছিল বিমলকে। গ্লোরিয়ার চেহারায় যে চটক ছিল, তাতে জাম্বিয়ার বন্ধুরা ছাড়াও শেষের দিকে কিছু বাঙালি ছেলে ওর সঙ্গে যেচে আলাপ করেছিল, কিন্তু এ গল্প করলেও কোনো বিশেষ নাম গ্লোরিয়া তার কাছে উল্লেখ করেনি। দীপা জিজ্ঞাসা করলো, বিমল কি করেছে? ও গ্লোরিয়াকে নিজের গ্রামে বেড়াতে নিয়ে গিয়েছিল। সে কি, ও শান্তিনিকেতনে যায়নি? চমকে উঠল দীপা। ওর গ্রাম দেখে সেখানে যাবে বলে ঠিক করেছিল। তোমরা এসব কথা পুলিশকে বলোনি কেন? ওরা তো নিশ্চয়ই জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, আমরা ভয় পেয়েছিলাম, কিন্তু দীপা উঠে পড়ল, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নিয়ে বলল, এসো তোমরা। সুপারের ঘরে গিয়ে ওরা শুনল তিনি নেই, সম্ভবত প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে গিয়েছেন। দীপা চিন্তা করলো, তারা ইচ্ছে করলে সোজা থানায় যেতে পারত, কিন্তু সেটা ঠিক হবে কি না বুঝতে পারছে না সে। ব্যাপারটা প্রথমে সুপারকেই জানানো উচিত। দরওয়ানের কাছ থেকে প্রিন্সিপালের বাড়ির ঠিকানা জানতে চাইল সে। তিনি কলেজের পাশে কোয়ার্টার্সে থাকেন জেনে ওরা বেরিয়ে পড়ল। ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে গিয়েছে। রাস্তায় একজনও ভদ্রমহিলা একা নেই। কালো মেয়ে দুটি মাথা নিচু করে হাঁটছিল, যেন গ্লোরিয়ার মৃত্যুর জন্য তারাই অপরাধী হয়ে পড়েছে। দীপা জিজ্ঞাসা করলো, বিমলের সঙ্গে ওর খুব বন্ধুত্ব ছিল? খুব না, কিছু কিছু ছেলে থাকে যারা মেয়েদের সঙ্গে মিশতে চায় শরীরের জন্য। ও সেই ধরনের ছেলে। চোখ মুখ দেখে বুঝতে পারতাম, ওকে সাবধানও করে দিয়েছিলাম। তাহলে? দীপা অবাক হচ্ছিল। একই ঘরে থেকেও সে এসব কিছুই জানে না, ও শোনেনি। আসলে ভালোবাসার ব্যাপারে একবারও ঠকে গিয়ে ও বেপরোয়া। তার যে গিয়েছিল। দীপা কথা বাড়ালো না। জেনে শুনে বিষ খাওয়া তো আত্মহত্যা। প্রেমে ব্যর্থ হলে মানুষ দেবদাসই হবে। পৃথিবীর সব দেশের মানুষ দেবদাস। মদ খেয়েছিল আর গ্লোরিয়া নিজেকে নষ্ট করার জন্য অন্য পথ বেছে নিল, কিন্তু মূলে তো কোনো তফাৎ নেই। হঠাৎ অসীমের কথা মনে পড়ল দীপার। অসীমকে সে পছন্দ করে। অসীমকে কি সে ভালোবাসে? ভালোবাসা কারে কয়? যদি তার প্রথম শর্ত হয় কষ্ট না দেওয়া, কষ্ট পেতে দেখলে আড়াল করে রাখা, তাহলে কি সে চুপ করে বসে থাকতে পারবে? চট করে এই প্রশ্নের উত্তর সে তৈরি হচ্ছে না। অথচ আজ অবধি একটি মধ্যবিত্ত পরিবারের বা মেয়ে হয়েও কম ছেলের সঙ্গে আলাপ হয় না, কিন্তু তাদের কেউ তাকে টানেনি। তার অবস্থা কি সেই মানুষের মতো যার শৈশবেই এড়ে লেগে গিয়েছিল। কোনোদিন আরও স্বাভাবিক হতে পারল না। সে এক রাত্রে স্মৃতি কি ভালোবাসায় মনটাকে উপড়ে নিয়ে গেল। দীপা খুব ইচ্ছে করছিল এখন অসীমের সঙ্গে দেখা করতে। সাধারণত প্রিন্সিপালের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন ছাত্রছাত্রীদের হয় না। তিনি থাকেন দূরত্ব নিয়ে, তাই ছেলেমেয়েরা এড়িয়ে চলে। এই বিদেশি প্রিন্সিপাল যে খুব শৃঙ্খলা মেনে চলতে ভালোবাসেন তা সবাই জানে। সুপার তার কাছেই ছিল। সমস্ত ঘটনা শুনে তিনি সুপারকে তাকালেন। সুপার একটু ইতস্তত করে বললেন, চট করে একটা ছেলেকে না জড়িয়ে ফেলে প্রথমে একটু খোঁজ খবর করলে বোধহয় ভালো। এরা যা বলছে তা সরাসরি অভিযোগ করা। প্রিন্সিপাল জিজ্ঞাসা করলেন, তুমি গ্লোরিয়ার রুমমেট। পুলিশ যখন তোমাকে প্রশ্ন করেছিল তখন এসব কথা তাদেরকে জানাওনি কেন? দীপা বলল, আমি একটু আগে এদের মুখে ঘটনাটা প্রথম শুনি। প্রিন্সিপাল এবার লুসাকার দিকে তাকালেন, তারা মুখ নিচু করে। দীপা বলল, ওরা প্রথমে ভয় পেয়েছিল কলকাতায় থাকতে হবে ওদের, তাই এখানকার ছেলেকে অভিযুক্ত করতে ঠিক সাহস পায়নি। এখন অবস্থা থেকে আমাকে বলেছে, আপনি যদি ওদের আড়াল করেন তাহলে ভালো হয়। দীপা সত্যি কথা বলে ফেলল, তোমাদের কাছে কোনো প্রমাণ আছে ওদের একসঙ্গে বর্ধমানে যাওয়ার? লুসাকা মাথা নাড়ল, না, কিন্তু আমরা তাই জানতাম। এখন আমরা চাই গ্লোরিয়াকে যে খুন করেছে তার শাস্তি হোক। যদি তার জন্য আমাদের এই শহর থেকে পড়াশোনা বন্ধ করে চলে যেতে হয় তাতেও রাজি আছি।
ধন্যবাদ। প্রিন্সিপাল খুশি হলেন। কিন্তু তোমরা বিমল সেনের ঠিকানা জানো? না, ওরা কেউ জানে না, তবে কলেজের খাতায় নিশ্চয়ই পাওয়া যাবে ঠিকানা। প্রিন্সিপাল টেলিফোন তুলে নম্বর ঘোরালেন। দ্বিতীয়বার লাইনে পাওয়া গেল। নিজের পরিচয় দিয়ে প্রিন্সিপাল বললেন, গ্লোরিয়ার পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গিয়েছে? যায়নি, কেউ ধরা পড়েনি এখনও। শুনুন, আমাকে একজন বলল ওকে আমাদের কলেজের ছেলে বিমল সেনের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। কে বলল? অফিসার, আপনাকে আমি নিশ্চয়ই নাম বলবো, কিন্তু আপনাকে কথা দিতে হবে সোর্স ডিসক্লোজ করবেন না। কি বললেন? হ্যাঁ, আপনারা যদি প্রশ্ন করতে চান তাহলে আমার এখানে চলে আসুন। রাত 9:30 নাগাদ ওরা মুক্তি পেল। পুলিশ অফিসার লুসাকাদের প্রশ্ন করে সব জেনে নিলেন। যেহেতু এ ব্যাপারে ওরা কোনোভাবে জড়িত নয়, তাই ওদের প্রসঙ্গে কথাও তুলবেন না বলে কথা দিলেন। সেই রাত্রেই কলেজের অফিসার ঘর খুলিয়ে খাতা থেকে বিমল সেনের ঠিকানা বার করা হলো। অফিসার সতর্ক করে নিলেন যেন এই ব্যাপারটা মেয়েরা হোস্টেলে ফিরে গিয়ে কারোর সঙ্গে আলোচনা না করে। প্রিন্সিপাল সুপারকে বললেন, ওদের সঙ্গে আপনি ফিরবেন না, কিন্তু দারোয়ানকে বলুন ওদের হোস্টেলে পৌঁছে দিতে অনেক রাত হয়ে গিয়েছে। দীপা বলল, স্যার, এখান থেকে হোস্টেল বেশি দূর নয়, এটুকু পথ আমরা নিজেরাই যেতে পারবো। প্রিন্সিপাল অবাক হলেন। তোমাদের অস্বস্তি হবে না? দীপা মাথা নাড়ল, না, তিনজনে গল্প করতে করতে চলে যাব। সুপারের ইচ্ছে ছিল না। কিন্তু দীপা লুসাকাদের নিয়ে বেরিয়ে এলো। রাস্তা নিঝুম। কসমস রেস্টুরেন্টের সামনে ফাঁকা। দীপার মনে হলো এই কলকাতা অন্য বিকম। হোস্টেলে চলে আসতে একটু অসুবিধা হলো না। শুধু বসন্ত কেবিনের সামনে দাঁড়ানো তিনজন পৌর চাপা গলায় কথা বলছিল। তারা হাঁ করে ওদের দেখলো। পেরিয়ে আসার সময় কানে এলো, দিনকাল কি হলো? মেয়ে ছেলে রাত দুপুরে চড়তে বেরিয়েছে, আর কত কি দেখবো। দীপা কিছু বলল না। ওর ঘুম পাচ্ছিল, মাথা আড়ষ্ট হয়ে আসছিল। যাই হোক, কিছু মুখে দিয়ে নিজের বিছানায় চলে এলো সে। চা বাগানে থাকতে মনোরমা এবং অঞ্জলি সেখানে কিছু অভ্যাস এখনও রয়ে গিয়েছে। বাইরে জামা কাপড় বিছানায় শোয়া নিষেধ ছিল, এটা দীপা আর মানছে না। কিন্তু রাত্রে ঘুমাবার সময় কাঁচা জামা কাপড় না পরলে অস্বস্তি হয়। হোস্টেলে কেউ সকালের বাসি কাপড় মুখ থেকে উঠেই ছেড়ে ফেলে না, সেটা কলেজে যাওয়ার আগে স্নানের সময় করে। কিন্তু এই স্নানটা দীপা সেরে নেয় ঘুম থেকে উঠেই, ফলে বাসি কাপড়ে ঝামেলা বইতে হয় না। দীপা দরজা বন্ধ করে কাপড় পাল্টানোর সময় তার মনে হলো স্নান করতে পারলে ভালো হতো, কিন্তু এখন শরীর একদম বইছে না। টেবিলের ওপর নজর পড়ল একটা খাম। চিঠি নিশ্চয়ই বিকালের টাকায় এসেছিল। তারা বেরিয়ে যাওয়ার পর দারোয়ান এখানে রেখে গিয়েছে। বিছানায় বসে খাম খুলল দীপা। হাতের লেখা চেনা লাগছিল। চিঠির নিচে নাম দেখে সে থমকে গেল, মনোরমা। আজ অবধি কখনো ঠাকুমা তাকে চিঠি দেননি। গোটা গোটা অক্ষরে সুন্দর করে নাম ঠিকানা লেখা। খামের ওপর ঠিকানা লেখা দেখে সে বুঝতে পারেনি, অভ্যস্ত না থাকায়। এখন ভালো লাগলো। চিঠি পড়া আরম্ভ করলো দীপা সেই ভালো লাগা নিয়ে। পরমা স্নেহস্পদ মা দীপা, আশা করি ঈশ্বর তোমাকে সর্বাঙ্গিনী কুশলে রাখিয়াছেন। দীপা হেসে ফেলল। এই বাংলায় ঠাকুমা যদি কথা বলতেন তাহলে কেমন হতো? কেন বাঙালিরা কথা বলা আর চিঠি লেখার ভাষা আলাদা করত? সে মনোরমার মুখখানা মনে করে মাথা নাড়ল। সর্বদা শরীরের প্রতি যত্ন রাখিও, তোমার শিক্ষা গ্রহণে যেন কোনো ত্রুটি না হয়। তোমার বয়সের যুবতীর নিকট নানান প্রলোভন আসিবে। কলিকাতা শহর এই ব্যাপারে অত্যন্ত দুর্নাম আছে, কিন্তু তোমার সততার সহিত দিন অতিবাহিত করিতে হইবে। তুমি অত্যন্ত ভাগ্যবতী, তাই পড়াশোনার সুযোগ পাইয়াছ। তোমার তো সারা জীবন পড়া কপালে দাগ লইয়া থাকিতে হইল। ঈশ্বর তোমার আরও মঙ্গল করিবেন।
এই পত্র পাইয়া নিশ্চয়ই তুমি খুব অবাক হইয়া গিয়েছ। তোমাকে পত্র লিখিবার এক বিশেষ কারণ হয়ে আছে। বৌমা নতুন জমিতে বাড়ি তৈরি করিয়াছেন, এই খবর এখানকার সবাই জানে। বড় সাহেবের কানে সেই খবর তুলিয়া দেওয়ার মানুষ তো অভাব নেই। তাই নির্দেশ দিয়েছেন আগামী মাসের ১ম তারিখের মধ্যে এই কোয়ার্টার্স আমাদের খালি করিয়া দিতে হইবে। যেহেতু বাসস্থানের সমস্যা নাই, তাই তাহার এই আদেশ। অবশ্য তিনি জানাইয়াছেন যে অমরনাথের কন্যা এবং পুত্র যদি কখনো চাকরি প্রার্থী হয় তাহা হইলে সে চাকরি পাইবে। তুমি চাকরি করিতে অনিচ্ছা প্রকাশ করিয়াছ। তোমার ভ্রাতারা এখনও উপযুক্ত হয় নাই। এই পরিস্থিতিতে আমাদের কোয়ার্টার্স ছাড়িয়া চলিয়া যাইতে হইবে। এদিকে আমি বাড়ি বাসযোগ্য করিতে যে অর্থ খরচ হইয়া গিয়েছে তাহা অঞ্জলি পূর্বে কল্পনা করে নাই। ওইসব স্থানে কিছুদিন পূর্বেও শিয়াল চরিত, জঙ্গল বলিয়া কেহ ওই দিকে যাইত না। পাকিস্তানের লোকেরা আসিয়া ওই স্থানে বাস করিতে আরম্ভ করিলে অবস্থার পরিবর্তন ঘটিয়াছে। কিন্তু শ্মশানের নদীর জল পেটের পক্ষে খুব খারাপ। তোমার মা একটি কুয়া তৈরি করিয়াছে, কিন্তু একটু বৃষ্টি হইলেই কুয়ার জল উপরে উঠিয়া আসে। আমার পেটে ওই জল সহ্য হইবে না। তোমার মায়ের ইচ্ছে একটি গভীর নলকূপ খনন করানো, কিন্তু তাহার হাত এই মুহূর্তে প্রায় শূন্য। ওই বাড়িতে যাওয়ার পর সংসার চালাইবার চিন্তায় সে উন্মাদ প্রায়। আমার কাছে সঞ্চিত যাহা ছিল তাহা তোমার মাকে দিয়েছি, কিন্তু গরিব বিধবার সঞ্চয় আর কি হইতে পারে। এই রকম পরিস্থিতিতে তোমার এই পত্র লিখিতে বাধ্য হইতেছি। তুমি তোমার পড়াশোনা চলাকালীন সময়ের জন্য সমস্ত খরচ আগাম লইয়া গিয়েছ। আগামী বছর যে টাকা খরচ হইবে তাহা এই মুহূর্তে তোমার নিশ্চয় প্রয়োজন নাই। তুমি বলিয়া গিয়াছ উপার্জন শুরু করিলে ওই টাকা ফিরাইয়া দিয়া ঋণমুক্ত হইবে। তাই তোমায় লিখি, সুবিলম্বে ৩,০০০ টাকা তোমার মায়ের নামে ওই সঞ্চয় হইতে তুলিয়া পাঠিয়ে দাও। ১ বছরের মধ্যে নিশ্চয়ই তোমার বাবার অফিসের পাওনা টাকা আদায় হইয়া যাইবে। তখন তোমার মা আবার ওই টাকা তোমার কাছে পাঠাইয়া দিবে। ইহাতে তোমার কোনো অসুবিধা হইবার কথা নয়। আশা করি তুমি আমার এই কথার মর্ম বুঝিবে। যদি তুমি পত্রপাঠ টাকা পাঠাও তাহলে পুরানো ঠিকানায় পাঠাইও। আমি বিশ্বাস করি তুমি বিলম্ব করিবে না। আমার অত্যন্ত কষ্টে বাস করিতেছি। অর্থভাব কি জিনিস তা এমন করিয়া কখনো উপলব্ধি করি নাই। আমার শরীর এবং মন বিন্দুমাত্র ভালো নাই। তোমাকে ছাড়া আর কাহাকে এইসব কথা লিখিব। তোমার অনেক উন্নতি হোক, দিবারাত্র ঈশ্বরের নিকট এই প্রার্থনা করি। তোমার মা নিচু হইয়া তোমাকে পত্র লিখিবেন না। তাহার কাছে সব শুনিয়া আমি এই পত্র লিখিতে বাধ্য হইয়াছি। আশা করি তুমি বিরক্ত হইতেছ না। তোমার কুশল সংবাদ জানিতে পারিলে আমি এবং আমার মা খুব খুশি হইব। ইতি আশীর্বাদিক তোমার ঠাকুমা। চিঠিটা পড়ে পাশে রেখে দিয়ে দীপা বিছানায় শুয়ে পড়ল। খুব অস্বস্তি হচ্ছিল তার, শরীর অনাচান করছিল। তার কেবলই মনে হচ্ছিল এই চিঠি মনোরমা লেখেননি, কেউ তাকে বলে গিয়েছে এবং তিনি লিখতে বাধ্য হয়েছেন। অঞ্জলি কণ্ঠস্বর হেন স্পষ্ট শুনতে পাচ্ছিল সে। কিন্তু দীপা চিঠিটা তুলে নিল চোখের সামনে। অমরনাথ বেঁচে থাকলে কি করতেন, আড়ষ্টতা সরিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল সে। কদিন ধরে বিমল সেনের গ্রেপ্তার এবং গ্লোরিয়ার মৃত্যু নিয়ে কলেজ খুব হইচই হয়েছিল, কিন্তু ছাত্র আন্দোলনের প্রাবল্য সেসব চাপা পড়ে যেতে দেরি হয়নি। বিধানচন্দ্র রায়ের বিরোধ বা সম্ভবত এই প্রথম একত্রিত হয়ে আন্দোলন শুরু করেন পশ্চিম বাংলায়। খাদ্য দাবিতে ট্রাম বাস পড়ল, কিছু মানুষ মারা গেল। ছাত্ররা চিরকালই সরকার বিরোধী হয়। বামপন্থী ছাত্ররা ধর্মঘট ডাকল। কদিন কলকাতায় রাজপথে সংঘর্ষ চলল। তারপর যে কে সেই একটা বুদবুদগুলো থিতিয়ে যেতে লাগলো জল। টাকা পাঠানোর প্রাপ্তি রসিদ ঠিক সময়ে এসেছিল। তারপর মনোরমা পোস্ট কার্ড, তুমি করিলে যাহা কোনো কালেই ভুলব না। ঈশ্বর তোমাকে মঙ্গল করিবে। দীপা কোনো চিঠি দেয়নি, অতএব ওখান থেকে কোনো চিঠিও সে আশা করেন। ব্যাপারটা আচমকাই মিলিয়ে গেল। কলকাতা রাজনৈতিক আন্দোলন, কলেজ বন্ধু, খবরের কাগজের উত্তাপ অনেকটা সময় ঘিরে থাকায় দীপার মন কিছুটা চাপা পড়েছিল।
হোস্টেলের মেয়েদের সেই কয়েকটা দিন প্রায় বন্দিদশায় কাটাতে বাধ্য করেছিল সুপার। গ্লোরিয়ার মৃত্যুর পরেই অনেক রকম আইনকানুন চালু হয়েছিল। স্বাধীনতা পেতে অভ্যস্ত মেয়েদের মনে যতই অসন্তোষ জমুক, কিছু করার নেই। রাজনীতি দীপাকে মোটেই টানে না। আন্দোলনের শুরু এবং শেষ একদম নির্লিপ্ত হয়ে যখন সে দেখেছিল, তখন মায়া সক্রিয় হয়ে রাস্তায় নেমেছে। মিটিং মিছিল একদিকে, অন্যদিকে নাটকের দল করে গিয়েছে একই তালে। দীপা খুব বিস্ময় বোধ করে, কিন্তু ওই জীবন তাকে টানে না। আন্দোলন শেষ হয়ে গেল, জায়গার জল জায়গায় ফিরে এলো। সে একদিন মায়াকে জিজ্ঞেস করেছিল, কী লাভ হলো? যখন তোমরা শুরু করেছিলে তখন শেষ জানতে না। মায়া হেসে ফেলল, যদি কথা হয় জানতাম, সত্যি কথা হলো জানতাম, কিন্তু স্বাধীনতার পরে শাসকদের একটা ধাক্কা দেওয়া জরুরি ছিল। ওরা জানলো যা ইচ্ছে তাই করতে পারবে না। আর দেশের মানুষের বুঝতে পারলো, ইংরেজদের তাড়িয়ে ফেলেই সব কাজ শেষ হয়ে যায় না। অর্থনৈতিক কাঠামো না পাল্টালে দেশের উন্নতি অসম্ভব। সেই জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া উচিত। চলল না কেন? আমাদের শক্তি সীমিত বলে। যদি কখনো কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে, তখন দেখবে দেশের মানুষের অবস্থা পাল্টে যাবে। তুমি কি মনে করো বিধানচন্দ্র রায়ের ইমেজ কংগ্রেসের ইতিহাস ভুলে গিয়ে দেশের মানুষ কমিউনিস্টদের কখনো ক্ষমতায় আসার সুযোগ দেবে? এখনোই হয়তো নয়, কিন্তু একদিন হবেই। কমিউনিস্টরা এলে সব পাল্টে যাবে। একটা রাজা কমিউনিস্ট পার্টির সরকার হলে সীমিত ক্ষমতার মধ্যে নিশ্চয়ই কাজ করবে। মুশকিল হলো ভারতবর্ষের সবকটি রাজ্য একই মানসিকতাই নেই হলে অন্যরকম হতো। তবে তার জন্য হাত গুটিয়ে বসে থাকা বোকামি। দীপা জানে এই তর্কের শেষ নেই, কিন্তু ছায়ার বিশ্বাস ওর কাছে সত্যি। আর কেউ যদি বিশেষ আদর্শে বিশ্বস্ত হয়ে কাজ করে যায়, তাহলে তার সঙ্গে তর্ক করার কোনো মানে হয় না। ছাত্র ইউনিয়ন করার দৌলতে মায়ার একটাই সুবিধা হয়েছে, সবাই দূর থেকে ওকে নিয়ে নানান গালগল্প করে বটে, কিন্তু সামনাসামনি কেউ ঘাঁটায় না। একটি সুন্দরী মেয়ে সমস্ত নিয়ম ভেঙে মাথা তুলে ঘুরে বেড়াচ্ছে। অভ্যস্ত হয়ে যাওয়ার পর সঙ্গলোভী ছেলের দল অথবা ছিদ্রান্বেষী ওকে এড়িয়ে যায়। সাধারণ মেয়েদের ক্ষেত্রে ওরা কিন্তু সাহসী হয়। হয়তো মায়ার সম্পর্কে কোনো রহস্য কেউ বোধ করে না বলেই অক্ষমতা ঢাকতে এড়িয়ে যাওয়া সুবিধা বলে মনে করে। অসীমের সঙ্গে চেষ্টা করেও দীপা কথা বলতে পারেনি। সাধারণত যেখানে অসীম তার জন্য অপেক্ষা করত, সেখানে ভুলেও আসে না। তাছাড়া ফাইনাল ইয়ারের ছেলে বা আর নিয়মিত কলেজে আসছে না। ওদের পরীক্ষা দেরি নেই, অতএব কলেজে দেখা হওয়ার জন্য মন ছটফট করত। সেই সময় অসীম তাকে এড়িয়ে গিয়েছে। দেখা করার বাসনাটা প্রায় জেদে পৌঁছে যাচ্ছিল দীপার। সে ঠিক করেছিল ঠিকানা জোগাড় করে অসীমের বাড়িতে চলে যাবে। এখনও পর্যন্ত কলকাতাতে কোনো সহপাঠিনী ছেলেদের বাড়িতে একা যাওয়ার চল নেই, কিন্তু ছাত্র আন্দোলন, ধর্মঘট ইত্যাদির জন্য শহরটার অবস্থা পাল্টে যাওয়ায় যে কদিন সময় চলে গেল, তার মধ্যে ওই জেদটা মরে গেল। বরং তার মনে হতে লাগলো, কেউ যদি তাকে এড়িয়ে যেতে চায়, তাহলে তার পেছন ধাওয়া করা অত্যন্ত বোকামি। আত্মসম্মান থাকলে কোনো মানুষ সেটা করতে পারে না। কিন্তু অসীমের কথা ভাবলেই তার খুব কষ্ট হয়। এসবের কথা বলার মতো বন্ধু তার কেউ নেই। এখন পুরনো ঘরে ফিরে গিয়েছে সে। তার রুমমেট নতুন এসছে। মেয়েটির নাম শাস্তা। হোস্টেলে জায়গা পায়নি বলে এতকাল এক আত্মীয়ের বাড়িতে ছিল। মেয়েটির নামের সঙ্গে স্বভাবের খুব মিল, এবং বাঙালি মেয়েদের যে স্বভাব সচরাচর দেখা যায় সেটা ওর মধ্যে একদম নেই। অকারণে কৌতূহল দেখায় না, অন্যের ব্যক্তিগত ব্যাপারে কোনো প্রশ্ন করে না। দীপার পক্ষে ব্যাপারটা ভালোই হয়েছে। কলেজে মায়ার সঙ্গে এক ধরনের বন্ধুত্ব তার আছে, কিন্তু সেটা ব্যক্তিগত, কথা বলার নয়। বরঞ্চ ব্যক্তিগত কথা বলা যায় মায়ার মায়ের সঙ্গে। এখন মাসে একবার ওর কাছে যায় দীপা। একদিন গল্প করার সময় সে বলে ফেলল, জানেন মাসিমা, আমি একটা সমস্যায় পড়েছি, বুঝতে পারছি না আমার কি করা উচিত। মায়া যথারীতি বাড়িতে নেই। পাশের ঘর থেকে তামাকের গন্ধ ভেসে আসছে। মায়ার মা বললেন, ওর বাবা
তোমাদের এই আমলের সমস্যা কি আমি বুঝতে পারবো? অবশ্য আমার শুনতে আপত্তি নেই, তুমি বলতে পারো। অসীমের সঙ্গে পরিচর্যার পরে যা ঘটেছিল প্রায় অকপটেই দীপা বলে ফেলল। প্রথম দিকে তার কিছুটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু মাসিমার মুখটা যখন বন্ধুত্বের মতো হয়ে গেল তখন আর আটকালো না। পুরোটা শুনে মাসিমা জিজ্ঞাসা করলেন, একটা কথা পরিষ্কার বলো তো, তুমি কি ছেলেটাকে ভালোবাসো? দীপা জানতো এই প্রশ্নটা তাকে শুনতে হবে। সে নিচু গলায় বলল, বিশ্বাস করেন মাসিমা, তার সঙ্গে যতদিন দেখা হতো কোনো রকম প্রতিক্রিয়া হয়নি। ওকে একজন ভালো বন্ধু বলেই মনে হতো। এমনকি ও যখন আমার সঙ্গে শিলিগুড়িতে গিয়েছিল তখনও আমি ওর সঙ্গে কোনো টান অনুভব করিনি। এখন দীপা জানালার দিকে তাকালো, মাথা নাড়ালো। আমার শুধু মনে হচ্ছে ও আমাকে ঠিক বুঝতে পারেনি, ও বিশ্বাস করতে চাইছে না আমার বিয়ে হয়েছিল। মাসিমা জিজ্ঞাসা করলেন, ওকে বিশ্বাস করানোর জন্য তুমি এত কেন ব্যগ্র হচ্ছ? দীপা চুপ করে রইল। মাসিমা হাসলেন, তোমার উচিত এখন ওর সঙ্গে দেখা না করা। ভালোবাসা এমন জিনিস লুকিয়ে রাখা যায় না নিজের কাছে। অনেকটা পক্সের মতো, ওষুধ খেলেও চামড়ার ফুটে বের হবেই, তেমনই নিজেই টের পেতে তুমি। বরং এই ব্যাপারটা এখন যেমন চলছে চলুক, সময় বয়ে যেতে দাও। যদি তোমার ভেতরে কিছু তৈরি হয়ে থাকে তাহলে সময় চলে গেলেও সেটা মুখ তুলবে। তোমার সম্পর্কে ওর আগ্রহ কতটা সত্যি সেটাও বুঝতে পারবে তখন। এসব কথা দীপার অজানা ছিল না, কিন্তু মাসিমার সঙ্গে কথা বলার পর বেশ মনটা শান্ত হলো। জানা জিনিসে অন্যের মুখে বন্ধুর মতো শুনতে পেলে আর একরকম মনে তৈরি হয়। হয়তো নিজের মন যা ভাবছে সেটা সঠিক কিনা তাতে একটা গোপন সন্দেহ থাকে। অন্য সমর্থন পেলে এক ধরনের স্বস্তি তৈরি হয়। এই কারণে মানুষের জীবনে একজন বন্ধু দরকার। তাই জীবনে তেমন কোনো বন্ধু ছিল না। মাসিমা আজ সেই কাজটা করলেন। ভদ্রমহিলা বললেন, তোমাকে দেখে মনে হয় তুমি বড্ড ভালো, এটা তোমার স্বভাব। মায়াকে নিয়ে আমি তো কোনো দুশ্চিন্তা করি না। ও যা করছে তা বাঙালি মেয়েরা করেন না, তাই ধরা বাঁধা নিয়মে ওকে বেঁধে কী লাভ? আমার আত্মীয় স্বজনরা এ নিয়ে কম কথা বলছেন না। ওদের মতো মেয়েটা নষ্ট করে গিয়েছে। আমি তবু মায়াকে কিছু বলছি না। এত ছেলের সঙ্গে মিশতে কাউকে মন দিয়েছে কি না তাও জিজ্ঞাসা করিনি। আমি জিজ্ঞাসা করেছিলাম, কি বলেছিল? বলেছিল মন নেওয়ার মতো যোগ্যতা কারো থাকলে তবে দেওয়ার কথা ওঠে। বোঝ, এই মেয়েকে আমি কি বোঝাবো? তবে কি জানো, আমাদের এই সমাজ ব্যবস্থায় নিয়মের বাইরে গিয়ে বেশি দিন নিজেকে ঠিক রাখা মুশকিল। মনের বোঝা অনেকটা কমে গিয়েছিল মাসিমার সঙ্গে কথা বলে। হালকা হলে হোস্টেলে ফিরে এসেছিল দীপা। এসে দেখলো দীপা সুভাষচন্দ্র একজন বয়স্ক ভদ্রলোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন। দীপা দাঁড়িয়ে পড়ল। সে বুঝতে পারছিল আর একটা ঢেউ উঠতে চলেছে। নিজেকে শক্ত করার চেষ্টা করছিল সে প্রাণপণে। আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।